সকলেই ভালো আছেন। আমরা শুরুতেই প্যালেস্টাইনের প্রতি গভীরতম সমবেদনা প্রকাশ করছি এবং তাদের প্রতি একাত্মতা ঘোষণা করছি। আমার নাম মোহাম্মদ শাহ আলম স্নেহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014-15 সেশনের শিক্ষার্থী ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে আমি 44তম বিসিএস দিয়েছিলাম। আমি 44তম বিসিএস রিটেন দিয়ে এখন ভাইবা প্রার্থী। পরবর্তীতে আমি 45তম লিখিত পরীক্ষা দিয়েছি এবং 46তম লিখিত প্রার্থী। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা পিএসসির কিছু যৌক্তিক সংস্কারের জন্য বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে আসছি। আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা বেশ কিছুদিন ধরে পিএসসির সামনে অবস্থান নিচ্ছি, আবার আমরা যমুনাতেও গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিএসসির চেয়ারম্যান এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা আমাদের যে দাবি দাওয়াগুলো, যৌক্তিক দাবি দাওয়াগুলো, এগুলো তারা কোনো মতেই কর্ণপাত করছেন না এবং তারা তরুণদের যে পাস এটা বুঝতেছেন না। তাদের প্রতি আমাদের কিছু প্রশ্ন রয়েছে, আমরা আজকে আপনাদের মাধ্যমে সেগুলো জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। আমরা জুলাই আন্দোলন করেছি, রক্তাক্ত হয়েছি, আমাদের অসংখ্য ভাই ও বোন শহীদ হয়েছেন। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে পিএসসির নতুন চেয়ারম্যান বসেছেন, নতুন সদস্য বসেছেন। তাদের উচিত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করা। অথচ গত কয়েকদিন ধরে আমরা 2 দফা মার খেয়েছি। আমরা গত লাস্ট 17 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এখানে ডান হাতের 2টো আঙ্গুল ভেঙে ফেলেছে, যৌথ বাহিনী পিটিয়ে আমাদেরকে। আমরা কি করেছিলাম, কি দোষ করেছিলাম? আমাদের কিছু যৌক্তিক দাবি সেখানে জানিয়েছিলাম। আমরা কোনো সহিংসতা করিনি, অহিংসভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। কিন্তু যৌথ বাহিনী কী করলো? আমাদেরকে লাঠিপেটা করলো। অবশেষে তারা যখন আমাদের বলল আপনারা এখান থেকে চলে যান, সেটা তো আমরা রাজি হয়ে আমরা পিছু উঠতে শুরু করেছি। কিন্তু তারা অতর্কিতভাবে পিছন থেকে আমাদের হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে, আমাদের মুখে, আমাদের ঘাড়ে আমাদের ভাই বোনদের মেরে কিভাবে রক্তাক্ত করেছে আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখেছেন। সেনাবাহিনী কিভাবে, আমি সেদিনকে হ্যান্ডমাইকে স্লোগান দিচ্ছিলাম, সেনাবাহিনী কিভাবে আমাকে আওয়ামী ফেসিস্ট আমলের মতো টেনে হিচড়ে আমার কলার ধরে আমার বুদাম ছেড়ে দিয়ে আমার এখানে রক্তাক্ত করেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এখানে রক্তাক্ত হয়েছি। তারা কিভাবে আমাকে আটক করে 2 ঘন্টা তাদের জিম্মিতে রেখে আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করেছে। তো আমরা কি চেয়েছিলাম? আমরা তাদেরকে কিছু দাবি জানিয়েছিলাম। এখন আপনাদের প্রতি আমার কিছু প্রশ্ন রয়েছে। অফিসিয়ালি আমাদের যে দাবিসমূহ রয়েছে এগুলো সিয়াম ভাই প্রকাশ করবে। আমি কিছু দাবি প্রকাশ করছি। সেগুলো হচ্ছে, আপনারা জানেন যে 46তম লিখিত পরীক্ষায় আমরা প্রথম ধাপে 11,000-এর মতো টিকেছিলাম, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলাম। সেই জায়গায় আপনারা প্রশ্ন পাসের অভিযোগ উঠেছিল এবং প্রমাণিত হয়েছে, সেটাও আপনারা জানেন। তারা কি করলো? সেটাকে বৈধতা দেওয়ার জন্য মানি লন্ডারিংয়ের যেমন 3টা স্টেপ রয়েছে, প্লেসমেন্ট, লেয়ারিং অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক তেমনিভাবে তারা এটাকে বৈধতা দেওয়ার জন্য কি করলো? নতুন করে আবার 11,000 টিকে সেটাকে বৈধতা দিল। এটা কি যৌক্তিক? 1 গ্লাস পানিতে আপনি যদি একটু প্রস্রাব ওখানে দেন, সে পুরো পানিটা কিন্তু দূষিত। পুরো গ্লাসের পানি ধুয়ে নতুন করে 1 গ্লাস পানি পরিপূর্ণ করতে হবে, তারপর সে পানি খাওয়ার উপযুক্ত হবে, ঠিক কিনা বলুন? পিএসসি কি করলো? 11,000 নতুন করে টিকিয়ে দিল। আচ্ছা, মানলাম আমরা, সেটা তারা করলো। কিন্তু যারা চ্যানেলে স্বীকারোক্তি দিয়েছে যে আমরা প্রশ্ন পেয়েছিলাম, প্রশ্ন পেয়ে পাস করেছি, পিএসসি তাদের জন্য দৃষ্টান্তমূলক কি ব্যবস্থা নিয়েছে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন রইল, তারা কি কোনো কিছু করেছে? ইভেন যারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, এই প্রশ্ন পাসের সাথে জড়িত ছিল, তাদের জন্য দৃষ্টান্তমূলক কি ব্যবস্থা নিয়েছে আপনাদের কাছ থেকে আমরা দেখতে চাই। আপনারা জানেন কিনা? আমরা এখন পর্যন্ত গোপন সূত্রে কিছু তথ্য পাচ্ছি, পিএসসিতে যারা আগে বহাল ছিল তারা এখন পর্যন্ত বহাল রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জের একজন আছেন, আপনারা খুঁজে বের করবেন, এটা আপনাদের দায়িত্ব। এখনো রয়েছেন, আমি নামটা প্রকাশ করছি না। উনি কিভাবে তার পদে এখনো বহাল রয়েছে আমরা বোধগম্য না। এখন আমাদের কিছু দাবি রয়েছে, সেগুলো আসলে সিএম ভাই প্রকাশ করবে। এর মধ্যে আমরা বলবো পিএসসির এর নিজস্ব একটা প্রশ্ন ছাপানোর প্রেস থাকবে, এটা আমরা দাবি করবি। কারণ হচ্ছে পিএসসির প্রশ্ন ফাঁস মানে মেধাবীদের সর্বনাশ। আমরা চাই অ্যাটলিস্ট বিসিএস যারা পাস করবে তাদেরকে একটা চাকরি, অন্তত একটা চাকরি নিশ্চিত করতে হবে, হোক সেটা 10ম গ্রেডে কিংবা 11তম গ্রেডে কিংবা 12তম গ্রেডে। অথচ আমি 41তম বিসিএস রিটেন ভাইবা দিয়েছি, আমাকে মূলও ঝুলিয়ে দিয়েছে।
নন ক্যাডারও একটা পোস্ট তারা আমাকে দিতে পারেনি, তাহলে আমি কি যোগ্য না? ইভেন প্রাইমারিতে আপনারা জানেন কি পরিমাণ প্রশ্ন আউট হয়েছে, জালিয়াতি হয়েছে, আপনারা জানেন না? সেটা পর্যন্ত তারা বাতিল করে নাই প্রাইমারিতে। ইভেন আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমি এ পর্যন্ত যতগুলো বিশেষ দিয়েছি প্রত্যেকটা রিটেনে আমি রিটেনে টিকেছি, কিন্তু লাস্ট বার আমি প্রথম যখন আমার প্রাইমারি পরীক্ষায় 22 সালে নিয়োগে আমি আমার উপজেলায় একটা স্থান করে নিয়েছিলাম, কিন্তু আমি ওখানে জয়েন করিনি। কিন্তু পরের বার আমি নিজেকে যাচাই করার জন্য লাস্ট যে নিয়োগটা হয় আমার জেলা ঠাকুরগাঁ, আমি ওখানে পরীক্ষা দিয়েছিলাম। দুঃখের বিষয় হচ্ছে আমি প্রিলিমিনারিতে পাস করতে পারিনি, চিন্তা করেন। অথচ আমি বিসিএস যতবার প্রিলিমিনারি দিয়েছি ততবারই টিকেছি। আমি 41তম তো কোনো কিছু পাইনি, 43তম তো অনেক কোনো কিছু পাইনি, 44তম ভাইবা প্রার্থী। এখন আমি 44তম লিখিত দিয়েছি, 45তম লিখিত দিয়েছি। আমি কেন 44 শেষ না করে আমি 46তম লিখিত বলছি? আমি কি একের পর এক বিশেষ দিতে থাকবো? আপনারা একটা শেষ করেন, তারপর আরেকটা ধরেন। এর মধ্যে আমাদের আরেকটা দাবি থাকবে, 46তম লিখিত পরীক্ষা অন্তত আপনার 2 মাস আগে আমাদের বিজ্ঞপ্তি দিয়ে জানাবেন। কিন্তু তারা কি করলো আপনারা জানেন, জুলাই আন্দোলনের পরে আমরা বিভিন্ন সংস্কার কার্যক্রমের সাথে জড়িত, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়, এগুলো আমরা প্রতিরোধ করি। শিক্ষার্থীরা কিন্তু ভালো করে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না এখন পর্যন্ত। সবাই গ্রামগঞ্জে আমরা সচেতনতা বৃদ্ধি করছি, মানুষকে বুঝাচ্ছি যে দেশটা একদিন সুন্দর হবে, কোনো বৈষম্য থাকবে না, সবার জন্য সুযোগের সমতা থাকবে। কিন্তু আজকে কি হচ্ছে দেখেন। তো যাই হোক, আপনারা একটু যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, এগুলো তো আপনাদের খুঁজে বের করতে হবে। আমাদের তো থাকার কথা পড়ার টেবিলে, ঠিক কিনা বলেন? এখন আমাদের যে দাবিগুলো তার মধ্যে হচ্ছে গত 2 দিনে আমরা আহত হয়েছি, আমাদেরকে যেন যারা জড়িত আছে তাদের জন্য উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। যারা জড়িত আছে তাদের পদত্যাগ আমরা দাবি করছি, না হলে আমরা নেক্সট কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক ভাইয়ের 2টা হাতের আঙ্গুল ভেঙে গেছে। আমি রাষ্ট্রের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, অথবা ওনার কাছে আমি জানতে চাই যে ইনার কি হবে, শাহরিয়ার ভাইয়ের কি পদক্ষেপ আপনারা নেবেন, উনি কিভাবে পরীক্ষায় বসবে? আপনারা এখন বলতে পারেন শ্রুতি লেখক দিয়ে ওনাকে পরীক্ষায় বসাবেন, কিন্তু মানসিক যে ট্রমা, যে বেদনা, এখান থেকে উনি কিভাবে মুক্তি পাবে? উনি কিভাবে ভালো পরীক্ষা দিবে বলেন? শ্রুতি লেখক দিয়ে দিলে কি এটা সমাধান হয়? হবে? উনি কিভাবে পরীক্ষা দিবে? উনি পড়াশোনা কিভাবে করবে? আপনারা এটা সমাধান দিবেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি এই ব্যাপারটা দেখবেন এবং শিক্ষার্থীদের পাস বোঝার চেষ্টা করবেন এবং শিক্ষার্থী বান্ধব হয়ে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আস্থা রাখছি, আমাদের আস্থা রয়েছে। উনি যা করছেন ইতিমধ্যে আপনারা দেখছেন, পুরো বাংলাদেশের মানুষ, আমরা আশা করি সামনে ভালো কিছু। একটু এক সেকেন্ড, এখানে যে ভাইয়া আসছেন উনি অনেক দূর থেকে আসছেন, মিরপুরে। আমাদের আজকের এই আন্দোলনের প্রতীক হয়ে গেছেন। তো আমরা একটু ওনাকে যদি একটু 2 মিনিট কথা বলার সময় দেই, আসলে ওনার এই মুহূর্তে শারীরিক এবং মানসিক অবস্থাটা কি, এটা আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা মাইকটা একটু দিকে দিই। আসসালামু আলাইকুম। এই একটা না তখন সমস্যা ভাই, হাতই তো ভাঙ্গা ভাই, সমস্যা। আসসালামু আলাইকুম। আমি আসলে অসুস্থতার জন্য খুব বেশি হয়তো বা কথা বলতে পারবো না। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম। আমি 44তম, 45তম এবং 46তম বিসিএসের একজন ক্যান্ডিডেট। আমার কষ্ট হচ্ছে এটাই যে আমার অপরাধটা কী ছিল। আমি তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে যাইনি, বা আমি এমন কোনো আচরণ করিনি যেটার জন্য আমাকে আমার আঙ্গুলগুলো ভেঙে দেওয়া হবে। আমাদেরকে যখন রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছিল, আমরা রাস্তা ছেড়ে দিয়ে পাশে ফুটপাতে বসতে চেয়েছিলাম, কিন্তু ফুটপাতে বসার সাথে সাথে ওনারা আমাদেরকে অতর্কিত আক্রমণ করে। তো আক্রমণের এক পর্যায়ে আমি টিকতে না পেরে আমি যখন চলে যাচ্ছিলাম, তখন পিছন থেকে আমাকে বলতেছিল তুই হাঁটতেছিস কেন, তুই দৌড়াস না কেন, এই কথা বলে আমাকে পিছন থেকে অনেকবার লাঠিচার্জ করা হয়। এর এক পর্যায়ে আমার হাতে প্রচণ্ডভাবে আমি আঘাতপ্রাপ্ত হই। আমি শুধু হাতে না, আমি অনেক জায়গায় আঘাত পাইছি। সেখান থেকে আমার হাতে মারাত্মকভাবে ফ্র্যাকচার্ড হয়।
ডাক্তাররা বলেছে আমাকে 21 দিন পরে আমাকে আবার এক্স রে করাতে হবে। এক্স রে করার পর ওনারা বুঝতে পারবে যে আমি কি কোনোভাবে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হতে পারবো কিনা। কিন্তু আমার যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি যে মানসিকভাবে যে পরিস্থিতির শিকার, আমার মনে হয় না আমি আমার যে প্রিপারেশন, আমার যে যোগ্যতা, তার 50%ও আমি পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্ট করতে পারবো। যদি আমি পরীক্ষা দিতে পারি, মনে হয় না আমি পরীক্ষা দিতে পারবো। আর যদি পরীক্ষা দিতে পারি, আমার মনে হয় না আমি 50%ও আমি ইমপ্লিমেন্ট করতে পারবো আমার যতটুকু যোগ্যতা। এটাই আমার 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 প্রশ্ন যে আমার অপরাধটা কী ছিল। ধন্যবাদ। হ্যাঁ ভাই, ভাই ফিনিশন দিবে। উপস্থিত বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ সিয়াম। আমি ময়মনসিংহ মেডিকেল থেকে MBBS সম্পন্ন করে এখন 46তম BCS লিখিত পরীক্ষার্থী। আজকের এই আহত সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের ভাই ও বোনেরা এবং আমার সাথে উপস্থিত বিভিন্ন BCS-এর লিখিত এবং ভাইবা ক্যান্ডিডেটের যারা সহযোদ্ধা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমাদের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য অলরেডি আমার সহযোদ্ধা স্নেহ উনি বলে দিয়েছেন এবং আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা, যিনি গত 17 এপ্রিল যৌথ বাহিনী দ্বারা আক্রমণের শিকার হয়ে ওনার দুটো আঙ্গুলের, ডান হাতে দুটো আঙ্গুলের হাড় ভেঙে গেছে। তো এখন আমাদের PSC-র কাছে আসলে মূল দাবিটা কি, বা PSC-কে নিয়ে আমরা কী চাই? আমরা আসলে এখন ওই পরীক্ষা কেন্দ্রিক বা পরীক্ষার ডেটে আমরা এখন আর সীমাবদ্ধ না। আমরা এখন টোটালি PSC রিফর্মে চলে গেছি। কারণ আমরা এভাবে যদি রিফর্ম না করে একের পর এক খালি পরীক্ষায় বসতে থাকি, দিন শেষে আমাদের সবাই শূন্য হাতে বাড়ি ফিরবে এবং যে অস্বচ্ছতা এবং দুর্নীতির বেড়াজালে PSC অলরেডি নিমজ্জিত এবং আকণ্ঠভাবে নিমজ্জিত, যে এটার কোনো সীমা পরিসীমা নেই। আপনাদের কোনো ধারণা নেই যে এই আন্দোলনের সেন্টার পয়েন্টে আমি চলে আসার পরে আমার কাছে কী পরিমাণ ভয়াবহ ইনফরমেশনগুলো আসছে PSC সম্পর্কে, যেটা আমাকে আসলেই মানে একই সাথে হতাশ এবং উজ্জীবিত করেছে। হতাশ করেছে যে এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশেও যদি সেই পুরনো সিস্টেমই বজায় থাকে, তাহলে এত লোকের প্রাণ দেওয়ার কোনো মানে নাই। প্রায় 2,000, আপনারা জানেন আমি একজন চিকিৎসক, আমি অন ফিল্ডে অনেক আহত রোগীদের ট্রিটমেন্টের সাথে জড়িত ছিলাম। প্রায় 34,000 লোক বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশন হয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছে। তো এই 34,000 পঙ্গু ভাই বোনরা এবং 2,000 শহীদ ভাই বোনরা কিন্তু এই PSC দেখার জন্যে বা এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেই পুরাতন রীতিনীতি দেখার জন্য কিন্তু এত আত্মত্যাগ করেন নাই। আমরা ওনাদের আত্মত্যাগের শপথে বলিয়ান হয়েই কিন্তু PSC সামনে বারবার যাই। আমাদের 10ই এপ্রিলও মারা হয়েছে, আপনারা জানেন। 10ই এপ্রিল আমি আমার সহযোদ্ধা ঢাবির আশিক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোদ্ধা নূর, আমাদের 3 জনকে কাস্টাডিতে পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা বিশেষ পরীক্ষার্থী ছিলাম। গতকালকে ওদেরকে আর্মির জিপে বসা রাখা হয়েছে, আমাদেরকে মাদক সেবীদের সাথে কারাগারে রাখা হয়েছে প্রায় 4 ঘন্টা। এগুলো দুঃখের কথা। আসলে ভাই আপনাদের বলে লাভ নেই। আপনারা আসলে মিডিয়ার ভাইরা আমাদেরকে শুরু থেকে যথেষ্ট কভারেজ দিচ্ছেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়টাতে আসলে এখনও আন্তরিকতার সাথে ব্যাপারটা দেখতেছে না। আপনারা জানেন আমরা মার্চ টু যমুনার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের APS সাব্বির আহমেদ, ওনার কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। উনি আমাদের বিষয়টা আশ্বাস দিয়েছেন। সেটা ছিল আপনার মেবি 16 এপ্রিল, 17 এপ্রিল আবার যখন আমরা PSC সামনে যাই, আমি ওনাকে আগের রাত্রে মেসেজ করেছি যে স্যার, ছেলেপেলেরা আন্দোলন ব্যাপারটা আসলে এরকম না, ওরা ন্যায্য দাবির জন্য বারবার PSC সামনে দাঁড়াচ্ছে, প্রতিনিয়তই ভিড়টা বাড়তেছে, আপনি একটু তড়িৎ গতিতে ব্যবস্থা নেন। যখন ওই দিন আমাদের ভাইদেরকে এভাবে ব্রুটালি মারা হলো, যেটা 10 এপ্রিলের চেয়েও ভয়াবহ ছিল, আপনারা চিন্তা করতে পারবেন। এখানে অনেক মিডিয়া ছিলেন না, একটু আমাকে সময় দিতে হবে। আমাদের PSC-র গেটের সামনে থেকে ছেলেরা উঠে যাচ্ছিল, আপুরা উঠে যাচ্ছিল, তাদেরকে আপনি বড় 2টা গেটের সামনে থেকে ডিসপার্স করে দিতে পারেন, আপনি তাদেরকে দৌড়িয়ে সেই BTRC অফিস পর্যন্ত নিয়ে মারছেন। আরেক দল যৌথ বাহিনীর সদস্য দৌড়ে সেই মেট্রো রেলের পিলার পর্যন্ত নিয়ে গিয়ে তাদেরকে মারছে। আপনি বলেন তো PSC-র গেট আর মেট্রো রেলের পিলার, PSC-র গেট এবং সেই BTRC অফিস কত দূরে? আমাদের এত আক্রোশের কারণ কি? আমরা তো আমাদের যোগ্যতার বিনিময়ে চাকরি পরীক্ষা অংশ নেই। আমরা তো এখানে চাকরি ভিক্ষা চেতে যাই নাই।
পিএসসির মতো একটা প্রতিষ্ঠান, এর আগেও এখানে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকার আমলেও আমাদের সাথে যে ধরনের আচরণ করা হয়েছে, আমরা গত 15 বছর ইতিহাসে মনে হয় হাসিনার আমলে এই ধরনের মারপিট দেখি নাই। তাহলে আসলে কি আমরা কি এক ফ্যাসিস্ট সরাই কি আরেক ফ্যাসিজমে কি প্রবেশ করলাম কিনা আমার আসলে জানা নাই। বা যৌথ বাহিনীর যে সদস্যরা এখনো অন গ্রাউন্ড ডিউটি করতেছেন তাদের মধ্যে কি ফ্যাসিস্টের দোষর আছে কিনা আমাদের আসলে জানা নাই। কারণ ওনারা খুব ভালো মতো জানেন এখানে কারা এসে বসছে, সবাই বিসিএস পরীক্ষার্থী, রাষ্ট্রের সর্বোচ্চ চাকরিটার জন্য এই ছেলেপেলেগুলো অলরেডি যোগ্যতা প্রমাণ করছে, সবার অ্যাডমিট কার্ড আছে, সবাই পিলি উত্তীর্ণ, কেউ লিখিত উত্তীর্ণ। এদেরকে এভাবে মেরে যখন আপনি হাতের আঙ্গুল ভেঙে দেবেন, আপনি আসলে হাতের আঙ্গুল ভাঙতেছেন না, আপনি রাষ্ট্রের মেরুদণ্ডে আঘাত করতেছেন। এখন আপনি যদি ভবিষ্যতের মেরুদণ্ডহীন বাংলাদেশ দেখতে চান তাহলে আমাদেরকে বারবার মারেন, আমরা বারবার যাব। আজকে এই ভাইয়ের হাতের আঙ্গুল ভাঙছে, কালকে আমার হাত ভাঙবে, কালকে ওর কপাল ফাটবে, কিন্তু আমরা বারবার যাব। ততদিন পর্যন্ত যাব যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবির একটা দাবিও পূরণ হতে বাকি থাকে। এখন আপনাদের সামনে আমাদের এই প্রেস রিলিজটা আমরা সবাইকে, আপনাদের যারা উপস্থিত সংবাদ মাধ্যমের ভাই বোনেরা আছেন, আমরা এই প্রেস রিলিজটার হার্ড কপি এবং সফট কপি দুইটি আপনাদেরকে দিব। আমি যা সংক্ষিপ্ত আকারে আমাদের এই প্রেস কনফারেন্সের দফাসমূহ যেটা মূল দাবি সেটা উত্থাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম দফা, যেটা এখন যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের সবার মনের সন্দেহ যে অলরেডি 46তম বিসিএস লিখিত পরীক্ষাটার প্রশ্ন অলরেডি ফাঁস হয়ে গেছে, এবং এই প্রশ্নটা বিজিপিএসে ছাপানো সেই প্রশ্ন যেটা দিয়ে আমাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই নতুন করে পিএসসি প্রশ্ন মডারেশন করে যৌক্তিক সময়ের মধ্যে, সেটা 1 মাস পরে হোক 1.5 মাস পরে হোক, আমাদেরকে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিবে। আপনারা পিএসসি কে জিজ্ঞেস করবেন এই প্রশ্নপত্রটা কবের। আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, আমাদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের স্যার ম্যাডামদের যোগাযোগ আছে যারা পিএসসির প্রশ্ন করে, প্রশ্ন মডারেশন জমা দেয়, তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়ে এসে এখানে কথাটা বলতেছি। 5ই আগস্টের পরে নতুন কমিশন কোনো লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কোনো শিক্ষকের কাছ থেকে জমা নেয়নি। তার মানে প্রশ্নপত্রটা সেই আগস্টের আগেরই ছিল, যেটা অলরেডি আমরা বুঝতে পারতেছি যে এই প্রশ্নটা অলরেডি বিভিন্ন লোকজনের হাতে চলে গেছে। দ্বিতীয় যেটা হলো, এই যে বিসিএস এর ধারাবাহিক জট কমানো নিরসনের লক্ষ্যে আমরা যে রোডম্যাপটা দিছিলাম, সেই ধারাবাহিক জট কমানো মানে বলতে কি বোঝায়? 44, 45, 46, 47 চারটা বিসিএস এর মধ্যে আপনি তাহলে অবশ্যই ধারাবাহিকতার ক্রম যদি অনুসরণ করেন, আপনি 44টাকে শেষ করবেন। তো 44-এর ভাইবার প্রায় 6000 ভাইবা বাকি রেখে আপনি ওই ক্যান্ডিডেটগুলোকে কেন আবার 46-এর রিটার্ন 47-এর পিলিতে বসাচ্ছেন? তৃতীয়, লিখিত পরীক্ষা, এখন আমি যেটা দাবিগুলোর মধ্যে প্রথম দুটো বললাম, তৃতীয় দাবি, আমাদের যে লিখিত পরীক্ষার খাতাগুলো নেওয়া হয় পরীক্ষা শেষ করার পরে, আপনারা জানেন একটি দীর্ঘ সময় এই খাতাগুলো আর পিএসসিতে ফেরত আসে না, এবং 45তম রিটেনের রেজাল্ট প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও ফেরত আসে নাই। আমাদের তৃতীয় দাবি যেটা বলতেছি, লিখিত খাতা মূল্যায়নের গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখাইতে হবে। আপনি হতে পারে খাতা আজকে একজন শিক্ষককে হতে পারে একটা খাতার জন্য ফর এক্সাম্পল 200 টাকা দিচ্ছেন, দরকার আমরা আরো বেশি টাকা ফি দিয়ে পরীক্ষা দিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার খাতাটা কমিশনের নিরাপত্তার সাথে দেখবেন এবং যত সময় রেজাল্ট দিবেন। আপনারা জানেন আগের সরকার আমলে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি আবেদনের ফি ছিল 700 টাকা, প্রফেসর ডক্টর ইউনূস সরকার সেটা কমিয়ে এনেছে 200 টাকায়। যদি লাগে লিখিত পরীক্ষার খাতা আপনি মূল্যায়ন দ্রুত করতে পারতেছেন না ফান্ডের অভাবে, আমরা দরকার ওই 500 টাকা আবার দিব লিখিত পরীক্ষা। ভাই দিব কিনা? দিব। আচ্ছা, চতুর্থ, আমাদেরকে সবসময় বলা হয় যে পিএসসির গতিশীলতা আনয়ন করা সম্ভব হচ্ছে না কমিশনের সদস্য সংখ্যার একটা লিমিটেশনের কারণে। তারা দ্রুত একটা অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যা বাড়ান, 5 জন বাড়ান বা 10 জন বাড়ান, ঠিক আছে, বাড়িয়ে সেটাকে 25 থেকে 30 জন উন্নীত করেন। তাহলে দেখা যাবে কি যে যখন ভাইবার প্রক্রিয়াটা শুরু হয় তখন সেই প্রক্রিয়াটা দ্রুত শেষ করতে পারবে কমিশন। আমাদের পঞ্চম দফা, পদের অপচয় হয়। আপনারা জানেন যে 44তম অলরেডি ভাইবা দিচ্ছে, আপনি যদি তাকে 46তম রিটার্নে বসান, ঠিক আছে, বা 47তম পিলিতে বসান, এই লোকটা যখন ক্যাডার হয়ে যাবে 44তমতে, সে তো 46তম একটা রিটার্ন পরীক্ষার্থী হিসাবে ওই সিটটা ব্ল্যাঙ্ক যাবে, 47তম একটা পিলি পরীক্ষার্থী হিসেবে ওই সিটটা ব্ল্যাঙ্ক যাবে। আপনি ধারাবাহিকতা রক্ষার্থে আগের বিসিএসটা আগে শেষ করেন, তাহলে দেখা যাবে কি একই প্রার্থী বারবার একাধিক বিসিএসে বসতেছে না, একই প্রার্থী ডাবল বার ক্যাডার সুপারিশ হচ্ছে না। দেখা যায় যে কিছু কিছু বিসিএস এর রেজাল্ট খুব ক্লোজলি আসা পড়ে, যেমন দেখবেন 44-এর ভাইবার পরে 45-এর ভাইবা আবার শুরু হয়ে যাবে। তো দেখা যাবে যে একই প্রার্থী যদি রেজাল্ট 44-টা আগে না হয়, তাকে 45টাও দিতে হচ্ছে, এবং দেখা যায় একই প্রার্থী পরপর 2টা বিসিএসে 2টা ভিন্ন ভিন্ন ক্যাডার পদ দখল করতেছে। এই পদের অপচয় রোধ করার জন্য আমরা চাচ্ছি যে ধারাবাহিকতার অর্থ আমরা বুঝি 44 শেষ করে
45 নেন, পরে 46 নেন। 45 যদি নিতে না পারেন অ্যাটলিস্ট রিটেনের রেজাল্টটা দেন, যেটা 1.5 বছর হয়ে গেছে। 6 নাম্বার সবচেয়ে বড় অস্বচ্ছতার জায়গা বিসিএস এর একদম প্রথম ধাপে শুরু হয়, সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষা। আপনারা জানেন বাংলাদেশে যত বড় বড় পাবলিক পরীক্ষা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা, এইগুলোতে কিন্তু এমসিকিউ বেসড পরীক্ষা হয়, এমসিকিউ টাইপ। এখানে কিন্তু একটা শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টে কিন্তু তার মার্কসটা দেখতে পারতেছে যে সে কত পাইছে। আমরা এত বড় একটা পাবলিক পরীক্ষা দিচ্ছি, আমরা জানি না আমি প্রিলিমিনারি কত পাস করে উত্তীর্ণ হইলাম আর কত পাস মানে কত নাম্বার না পেয়ে অনুত্তীর্ণ হলাম। আমি কি 0.5-এর জন্য বাদ পড়লাম নাকি 5-এর জন্য বাদ পড়লাম? এখনও যদি আপনি বাংলাদেশে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের আড়ালে আপনি স্বেচ্ছাচারিতা কায়েম করার চেষ্টা করেন, স্বৈরাচারিতা কায়েম করার চেষ্টা করেন, আজকে শাহরিয়ার ভাইয়ের 2টা আঙ্গুল ভাঙছে, আমাদের শরীরের প্রত্যেকটা হাড়গোড় ভাঙবে, কিন্তু আমরা পিএসসিতে স্বচ্ছতা আনয়ন করে ছাড়বই ছাড়বো। এবং পিএসসিকে হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা স্বৈরাচারী প্রতিষ্ঠান হিসাবে বেড়ে উঠতে দিব না। তো আমাদের কথা হলো প্রিলি, লিখিত এবং ভাইবার এই 3টার মার্কস পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে প্রকাশ করতে হবে। আপনারা অনেকে হইতে পারে এই তথ্যটা জানেন, অনেকে হতে পারে জানেন না। একজন লোক ক্যাডার হয়ে যাওয়ারও 1 বছর পরে সে তার রিটেন পরীক্ষার মার্কসটা পায়, তা আবার 1000 টাকা মেবি জমা দিয়ে আমাকে মার্কস তুলতে হয়। এটা কোনো নিয়ম হইলো ভাই? আপনি তো আমার পরীক্ষার ফির মধ্যে তো আমার মার্কশিটের ফি ইনক্লুডেড, আমার পরীক্ষার ফির মধ্যে তো আমার খাতার ফি ইনক্লুডেড, কেন্দ্র ফি ইনক্লুডেড। আপনি আবার আমার সেই পরীক্ষার মার্কশিটটা 1000 টাকার বিনিময়ে তোলাচ্ছেন। তা আবার কি রেজাল্ট হয়ে যাওয়ার 1 বছর পরে, ফাইনাল রেজাল্ট হয়ে যাওয়ার 1 বছর পরে, তখন আমি দেখতেছি এক ভাই আমাদের, এটা ফেসবুকে বহুল প্রচারিত হয়েছে, বাংলাদেশ বিষয়বলিতে 200 মধ্যে পাইছে 135, সে ইংরেজিতে পাইছে 58, একজন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, রুয়েট কুয়েট এই টাইপের প্রতিষ্ঠান থেকে পাশ করা। আপনি তাহলে নির্দ্বিধায় আপনি বলতে পারেন তার বাকি মার্কসের সাথে সেই ইংরেজি নাম্বারটার অবিশ্বাস্য রকমের গরমিল আছে। তাহলে সেক্ষেত্রে 2টা জিনিস হতে পারে এখানে, হয় কম্পিউটারের নাম্বার উঠাতে ভুল করছিল, অথবা তার খাতারই হারিয়ে গেছে। তো আমরা চাই যে পিএসসির লিখিত পরীক্ষার খাতাটাতে যাতে আমরা কোনো অবিশ্বাস্য রকমের মার্ক যদি দেখি, আমরা যাতে সেই খাতাটা চ্যালেঞ্জ করার একটা স্কোপ পাই। 7 নাম্বার আমাদের, আপনারা জানেন যে এই পিএসসি সুপারিশ করার পরে আমাদের এই সুপারিশের পরবর্তী ফাইলটা চলে যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সেখানে পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে আরও আদার্স একটি রাষ্ট্রে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের যে প্রক্রিয়াগুলো সরকারে ফলো করা দরকার, সরকার সেগুলোকে ফলো করে। কিন্তু এই ভেরিফিকেশনের নামে অনেক লোককে কিন্তু অতীতেও হয়রানি করা হয়েছে। এই নতুন বাংলাদেশে যাতে ভেরিফিকেশনের নামে কোনো হয়রানি না হয়, সেটা আপনাদের কাছে আমরা আবেদন জানাই। হ্যাঁ, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যদি সরকারি চাকরিতে প্রবেশের পায়তারা করে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ভেরিফিকেশন করার সময় সেটা খেয়াল রাখবে। কিন্তু কারো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, যে ছেলে মেয়েটা সারাদিন লাইব্রেরিতে পড়াশোনা করছে, আসা যাওয়া করছে, তাকে আপনি তার এলাকার একটা জমি জমার মামলায় তার পারিবারিক শত্রুতার কারণে আপনি তার ভেরিফিকেশন আটকে দিলেন, এটা আমরা এই নতুন বাংলাদেশে চাই না। 8ম এবং প্রায় লাস্ট দফায় আমরা চলে গেছি, এই যে 44তম বিসিএস, যেটার এখনো রেজাল্ট হয় নাই, আমরা চাই এটার ক্যাডার পদটা একটু বাড়ানো হোক যদি স্কোপ থাকে, এবং সেই সাথে যারাই ভাইবা দিচ্ছে নন ক্যাডার নিয়োগটাও এখন পিএসসির আন্ডার হয়। আপনারা জানেন তো, যেটা স্নেহ বলল যে আমরা ভাইবা উত্তীর্ণ হওয়ার পরে কেউ খালি হাতে ফেরত আসতে চায় না। ন্যূনতম একটা 10ম গ্রেড, 11তম গ্রেড অথবা 12তম গ্রেড একটা চাকরি নিয়ে ছেলেপেলেরা যাতে ফেরত যাইতে পারে, পিএসসি সেই ব্যবস্থা করুক। এবং সবশেষে এই দফার বাইরে একটা কথা, আমাদের উপরে এই 2 দফা ন্যাক্কারজনক হামলা এবং পিএসসির মধ্যে যত ধরনের অরাজকতা বিশৃঙ্খলা চলতেছে, এর মূল কারিগর হলো পিএসসি সচিবালয় এবং সচিবালয়ের প্রধান পিএসসি সচিব, উনি আমাদের উপরে এই ধরনের মানে জঘন্য রকমের হামলা এবং আমাদেরকে ঘিরে যত ধরনের উদ্ভট নোটিশ প্রণয়ন হয়েছে, সব কিছুর কারিগর উনি। আমরা এখান থেকে পিএসসিকে আলটিমেটাম দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে ওই সচিবকে যদি আপনারা অপসারণ না করেন এবং আমাদের দফাসমূহ নিয়ে আমাদের সাথে যদি আলোচনা না বসেন, আমরা 48 ঘন্টা পরে আবার বৃহত্তর আন্দোলনে ডাক দিব এই ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। আপনাদের সামনে কথা বলবেন আমাদের। ভাই, আমার এখানে আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে আপনারা জানেন যে বিসিএস মৌখিক পরীক্ষার মার্ক 100 করার একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু নির্বাচিত সরকার না। আমরা জানি দেশে নিয়মের বাইরে কিন্তু অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, কিন্তু আপনারা কি বলবেন বর্তমান সরকার বৈধ না? অবশ্যই বৈধ, কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি বলে একটা মতবাদ রয়েছে। এই মতবাদ অনুযায়ী কিন্তু প্রয়োজনের খাতিরে বর্তমান যে পরিস্থিতি আমাদের, এটার খাতিরে আমাদের সরকার কিন্তু বৈধ। ঠিক তেমনিভাবে আমরা বলতে চাই
এই যে 100 মার্ক করণ, এটা কেন 47 থেকে করা হবে? আপনারা কি 45তম লিখিত নিয়ে ফেলেছেন, শেষ করে ফেলেছেন? অথবা সরি হ্যাঁ 45তম ভাইবা শেষ করে ফেলেছেন? না, আপনারা কি 46 লিখিত শেষ করেছেন বা 46 ভাইবা শেষ করেছেন? করেন নাই। সেক্ষেত্রে কেন আপনারা 45 থেকেই এটা কার্যকর করবেন না, সে প্রশ্নটা আমার রয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কি জন্য বলা হয়েছিল ভাই, আমরা পিএসসি আপনারা দেখছেন 2 দিন পর পর আমরা যে আন্দোলন করছি বা দাবি জানিয়ে আসছি, আমাদের প্রেক্ষিতে 2 দিন পর পর তারাও আমাদেরকে বিজ্ঞপ্তি দিয়েই যাচ্ছেন। একটা খেলতেছেন আমাদের সাথে। বিজ্ঞপ্তি কমিশন তারা যে পরিমাণ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছেন, আমরা কোনটা দেখে কোনটা ছাড়বো বুঝতেই পারছি না। তারা এতদিন বলল তারা 30 জুনের মধ্যে আমাদের 44তম বিসিএস এর রেজাল্ট দিয়ে দিবে, কিন্তু এখন কি এমন হয়ে গেল তারা সেটা লাস্ট যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে বলছে তারা জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে। আদৌ কি তারা সেটাও পারবে? আমার প্রশ্ন রয়ে গেল। আমার আরেকটা প্রশ্ন, আপনারা জানেন গত 17 তারিখে আমাদের উপরে কিভাবে আমাদেরকে আক্রমণ করছে এবং ভাই ও বোনদের রক্তাক্ত করেছে। তারা কি করেছে? 17 এপ্রিলে কিছু বিজ্ঞপ্তি লেগেছে, তারা কি এমন গোপন কারণে সেটা 17 এপ্রিলে প্রকাশ না করে তারা 20 তারিখ আজকে প্রকাশ করলো, 3 দিন পরে। আমরা জানি শুক্রবারও বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তো যাই হোক, আমরা জুনের মধ্যে 44-এর রেজাল্ট চাই। যে বিসিএস আমি এত বছর আগে দিয়েছি সেটা শেষ না করে আমি 46তম রিটার্নে বসতে চাই না। বারবার কষ্ট করতে চাই না, বারবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।